এই সংবাদ সম্মেলন খাবার খাওয়ার জন্য এখানে এসেছেন। আমাদের নেতৃবৃন্দ বক্তব্য রেখেছে, তাতে কিন্তু একটা বিষয় পরিষ্কার করেছে যে এখানে আমরা যারা বসে আছি তারা 2018 সালে কোটা সংস্কার আন্দোলনে বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চল থেকে নেতৃত্ব দিয়েছে। আমাদের বামপাশে শাকিলুজ্জামান, সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনের আহ্বায়ক ছিলেন। রাশেদ ভাই ছাত্র অধিকার পরিষদের, এবং আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা নেতৃত্ব দিয়েছি। সে নোয়াখালী সরকারি কলেজ এবং নোয়াখালী ওই অঞ্চল থেকে আন্দোলন করেছে। মঞ্জুর মোর্শেদ মামুন ঢাকা কলেজের সে সময় নেতৃত্ব দিয়েছে। মাহবুব ভাই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সে সময় তারা সংগঠিত করেছিল। তো আমরা 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের সাবেক নেতৃবৃন্দ হিসেবে গতকালকে হাইকোর্ট যে রায় দিয়েছে সেই রায়ের প্রতিক্রিয়া এবং আমাদের মনোভাব ব্যক্ত করার জন্য মূলত আজকের এই সংবাদ সম্মেলন। আমরা পরিষ্কারভাবেই মনে করি যে যেখানে 2018 সালে একটা ধারাবাহিক তীব্র ছাত্র আন্দোলন, মুক্তিযুদ্ধ হয়েছে 9 মাস, এবং মুক্তিযুদ্ধ পরবর্তী স্বাধীন বাংলাদেশে ছাত্রদের দাবি আদায় করার জন্য ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত 8 মাস কিন্তু আন্দোলন করতে হয়েছে। এবং এই আন্দোলন করতে গিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র তরিকুলের মেরুদণ্ড ভেঙেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থেকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থী লুমা, লুবনা, মরিয়ম মান্নান থেকে অনেকে লাঞ্ছিত হয়েছে। এবং আমাদের ছাত্র বন্ধুদের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র আরেফিন, তার চোখ গিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আপনার আশিক, তার এখনো পেটে বুলেট নিয়ে বেড়াচ্ছেন। তাদের অপরাধ ছিল যে ছাত্রদের দাবি আদায়ে তারা আন্দোলন করেছিল। এইভাবে দেশের বিভিন্ন প্রান্তে সেই সময় কিন্তু ছাত্রদের উপরে যে বর্বর হামলা এবং আক্রমণ হয়েছিল তাতে ছাত্ররা আহত হয়েছিল। এবং নেতৃত্ব দেওয়ার কারণে এখনো এখান থেকে শুরু করে সে আন্দোলন আহ্বায়ক হাসান আল মামুন আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে সংহতি রেখেছে। তারা অনেক এখনো কিন্তু সেই সময়ের মিথ্যা মামলার হাজিরা দিয়ে বেড়াচ্ছে। এমনকি আপনারা দেখেছিলেন সেই আন্দোলনকে বানচাল করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের বাসায় অগ্নিসংযোগ করেছিল। সেই অগ্নিসংযোগের ঘটনায়, ভাইস চ্যান্সেলরের বাসার আক্রমণের ঘটনায় এখন পর্যন্ত কোনো একটা তদন্ত কিন্তু হয় নাই। কারণ ছাত্র আন্দোলনকে ভিন্ন খাতে সে সময় প্রবাহিত করার জন্য এই ষড়যন্ত্রগুলো হয়েছিল। এবং আজকে আমরা যেটা মনে করি, ছাত্র আন্দোলনের তীব্রতার মুখে প্রধানমন্ত্রী বাংলাদেশের ইতিহাসে বোধহয় এই রকমের ঘটনা ঘটে নাই যে আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে ঘোষণা দিয়েছেন যে কোটা বাতিল করা হলো। এমনকি সে সময় আওয়ামী লীগের নেতৃবৃন্দ বলেছিল ছাত্রদের আন্দোলনের কারণে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের শিক্ষার্থী বোনেরা হলের গেট ভেঙে বের হয়ে এসেছিল, সেই চিন্তায় প্রধানমন্ত্রী রাতে ঘুমাতে পারেন নাই। তো এই প্রেক্ষাপটে সরকার মন্ত্রী পরিষদ সচিব সহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব এবং বিশেষজ্ঞদের নিয়ে একটা তদন্ত কমিটি করে তারা সিদ্ধান্ত জানালো যে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরির ক্ষেত্রে মেধাবীদের সুযোগ দেওয়া উচিত। সরকার স্মার্ট বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশের কথা বলে, এটা তো অযোগ্য কোটারিদের দিয়ে স্মার্ট বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ আজকের প্রতিযোগিতামূলক বিশ্বে বিনির্মাণ সম্ভব নয়। মেধাবীদের সুযোগ দিতে হবে। সেই লক্ষ্যে সরকার এই দাবি মেনে নিয়ে তারা প্রজ্ঞাপন জারি করলো। এমনকি সেই সময়ে ছাত্রদের পক্ষ থেকে একাধিক রিট হয়েছিল। একটি রিট আদালত খারিজ করে দিয়েছিল ওই গ্রাউন্ডে যে এটি সরকারের নির্বাহী বিভাগের কাজ, সরকারের মন্ত্রী পরিষদ সিদ্ধান্ত নেবে, সরকার সিদ্ধান্ত নেবে, আদালত এতে হস্তক্ষেপ করবে না। আমরা খুব আশ্চর্যজনকভাবে লক্ষ্য করলাম যে এই রকমের একটি ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে মীমাংসিত বিষয়, 5 বছর আগের বিষয়, আদালত একটি রায় দিয়েছে, যেই রায় ছাত্র সমাজ এবং আমি মনে করি মেধা ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের জন্য একটা বড় প্রতিবন্ধকতা। তাই আদালতের এই রায়কে আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। এবং আমাদের মনে হচ্ছে যে বর্তমানে যেভাবে আইন, আদালত, প্রশাসন সরকারের নিয়ন্ত্রণে, এই আদালতের রায়ের পেছনে সরকারের একটা দুরভিসন্ধি কিংবা একটা কারসাজি থাকতে পারে। যেটা আপনি বলছেন, এইটা একটা ইস্যুবাস সরকার, ইস্যু দিয়ে এক এক সময় জনগণের দৃষ্টিকে এক এক সময় ঘুরিয়ে দেয়। আজকে সারা বাংলাদেশের মানুষ প্রতিবাদ করছে আজিজ বেনজির সহ এই সরকারের মাফিয়া লুটেরাদের দুর্নীতি, লুটপাট, ব্যাংক ডাকাতি নিয়ে।
আজকে সারা বাংলাদেশের মানুষ দেশের অর্থনীতি নিয়ে সতর্ক, অর্থনীতি নিয়ে কথা বলছে যে দেশের অর্থনীতিকে ফোকলা করে ফেলা হয়েছে। ব্যাংকগুলোকে এস আলমের মতো মাফিয়াদের কাছে ইজারা দেওয়া হচ্ছে। আরেকদিকে আপনার ঋণ খেলাপির নামে ব্যাংক লুটপাটের সুযোগ দেওয়া হয়েছে এবং সেই লুটপাটের পরিমাণ আজকে প্রায় 5.5 লাখ আপনার কোটি টাকা। এই যে একটা বাজেট দেওয়া হচ্ছে 7 লাখ কোটি টাকার বাজেট, আর ঋণ খেলাপি হচ্ছে প্রায় 5.5 লাখ কোটি টাকা, একটা বাজেটের সমান। এবং একটা দেশের পুলিশ প্রধানের যখন এই ধরনের দুর্নীতি এবং সম্পদের পাহাড় সারা বাংলাদেশে এটা বের হয়ে আসছে, থলের বিড়াল সাবেক সেনা প্রধান তার অপকর্ম এগুলো বের হয়ে আসছে, তখন স্বাভাবিকভাবেই দেশের সচেতন মানুষ, দেশপ্রেমিক মানুষ তারা আজকে আলোচনা করছে যে পুলিশ প্রধান এবং সেনা প্রধানের এই অবস্থা হইলে বাকি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্মকর্তাদের কি অবস্থা। তো কাজে এখন যখন এই সরকারের দুর্নীতি, লুটপাট এবং দুর্বৃত্তায়নের বিরুদ্ধে সারা বাংলাদেশের মানুষ ক্ষোভে ফুঁসছে, এইটি নিয়ে প্রতিবাদ করছে এবং এই দুর্নীতির বিরুদ্ধে রাস্তায় নামার জন্য একটা গণ আন্দোলনের পরিবেশ তৈরি হচ্ছে, ঠিক সেই সময় আমরা দেখলাম ছাত্রদের 5 বছর আগে আন্দোলনের প্রেক্ষাপটে সরকারের মেনে নেওয়া একটা মীমাংসিত দাবিকে আদালতের ঘাড়ে বন্দুক রেখে আবার সেটাকে চালু করা হয়েছে। এবং আপনারা লক্ষ্য করেছেন তাৎক্ষণিকভাবে কিন্তু ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তারা প্রতিক্রিয়া দেখিয়েছে। আজকে সকালবেলা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবার এই ছাত্ররা নেমেছে এবং এই ছাত্ররা আমাদের সাথে যোগাযোগ করছে, আমাদের দিক নির্দেশনা চাচ্ছে যে ভাই আমরা কিভাবে কি আন্দোলন করতে পারি। আমরা তাদেরকে পরিষ্কারভাবে বলেছি, হ্যাঁ সরকারের এই রায়ের পেছনে সংযোগ কারসাজি থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু আপনাদেরকে সতর্ক থাকতে হবে, কারণ সরকার এই বাংলাদেশকে একটা মেধাবিহীন পঙ্গু বাংলাদেশে পরিণত করতে চায়। এই ভারতীয় মদতপুষ্ট সরকার বাংলাদেশকে একটা ব্যর্থ অকার্যকর রাষ্ট্রে পরিণত করার জন্য অযোগ্যদেরকে, দুর্নীতিবাজদেরকে উচ্চ পদে বসিয়ে আজকে বাংলাদেশের ভাবমূর্তি বিশ্বঙ্গনে ক্ষুণ্ণ করতে চায়, বাংলাদেশকে ব্যর্থ করতে চায়। তাই মেধাবীদেরকে বাংলাদেশ বাঁচাতে হলে এই মেধাবীদের যোগ্যতার আপনার মূল্যায়নের জন্য এই আন্দোলনও চালিয়ে যেতে হবে। সেজন্য আমরা বলেছি তারা মাঠে আন্দোলন চালাবে এবং আমরা সরকারকেও সেফ এক্সিটের জন্য, সরকারকেও আমরা সমঝোতার জন্য আমরা প্রস্তাবনা দিচ্ছি যে সরকার যেন রাষ্ট্রপক্ষকে দিয়ে অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল সহ সরকার যেন এই রায় আপিল বিভাগে গিয়ে স্থগিত করার সিদ্ধান্ত নেয়। এবং হাইকোর্টের আমি মনে করি এখতিয়ার নাই এই রায় দেওয়ার, কারণ এর আগের একটা রিট খারিজ করে তারা বলেছিল যে এটা নির্বাহী বিভাগের কাজ। রাষ্ট্র চালায় সরকার, রাজনৈতিক সরকার বুঝে যে এখন কোটার দরকার আছে কি আছে না। শুধু সব জায়গায় যদি কোর্ট এইভাবে ডিরেকশন দিয়ে হস্তক্ষেপ করে তাহলে তো কার্যত আসলে আমি মনে করি সরকারেরও অনেক কাজ করতে বেগ পেতে হয়। তো হাইকোর্টের এই রায়কে আমরা মানি না এবং এই রায় আমরা মানব না।